হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 23,205 অর্থাৎ 50 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি খুব একটা বেশি হালচাল ছিল না, কিন্তু মানে 270-80 পর্যন্ত একবার গেছিল, খুব একটা বেশি হালচাল ছিল না। ব্যাংক নিফটি 48,589, 135 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 3,713 কোটি টাকার বাইং করেছে, এফআইআই 5,463 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, নিফটির যে অ্যাক্টিভিটি, তাতে এটা বোঝা যাচ্ছে নিফটি কোনো রকমে আর একটা জাস্ট সুযোগ খুঁজছে যে কোনো রকমে আর 400-500 পয়েন্টের একটা ডিপ দিয়েই কিন্তু র্যালি শুরু করবে, যার জন্য লোয়ার লেভেলে এখনো পর্যন্ত কিন্তু সে ট্রেড করছে। কিন্তু এই যে ঘোরাঘুরিটা, এটা কিন্তু চার্টের স্ট্রাকচারটাকে কমপ্লিট করার জন্য। আদারওয়াইজ নিফটির যে সমস্ত শেয়ার, মানে অধিকাংশ শেয়ারই কিন্তু লোয়ার লেভেল থেকে কিন্তু অনেকটা উপরে চলে এসছে। নিফটি টোটালটাই ম্যানেজ করা হচ্ছে, ঠিক আছে? তো নিফটি ম্যানেজমেন্টে কিন্তু নিফটি এইরকম জায়গাতে আছে, কিন্তু কোনো শেয়ার নতুন করে লো করছে এরকমটা কিন্তু আপনারা খুব একটা দেখতে পাবেন না। সুতরাং মার্কেট কিন্তু অলমোস্ট বটমিং আউট প্রসেস চালাচ্ছে। যদি এখনো পর্যন্ত আপনারা মার্কেটকে অবিশ্বাস করেন, দেন ইট উইল বি ব্লান্ডার। মার্কেট আগামী 1.5-2 বছরের মধ্যে একটা বড় সড়ো র্যালি এখান থেকে অবশ্যই দেওয়ার মতো তার মধ্যে পোটেনশিয়াল আছে। এবং সেই র্যালিটা যদি নিফটির 23,205 থেকে যদি 34-35,000 অব্দি, অর্থাৎ 50% র্যালি, আমি আগামী 1.5-2 বছরের কথা দিয়ে বলছি, নট সো আর্লি, ঠিক আছে? আমি কিন্তু সেক্ষেত্রে অবাক হব না, ঠিক আছে? ফ্রেন্ডস, দেখুন, মার্কেটে কিন্তু বহু কিছু জিনিসের ইভেন্টের মধ্যে পরিবর্তন আসছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে F2 কেন এত বিক্রি করছে। ফ্রেন্ডস, দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা এন্ড আছে। আজকে ইউএস মার্কেটের যে বন্ড ইল্ড, সেই বন্ড ইল্ডে কিন্তু ইউএস মার্কেটের যে সমস্ত প্লেয়াররা আমাদের মার্কেটে ইনভেস্ট করছে, তাদের কাছে এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে মানে ইকুইটি থেকে বেরিয়ে গিয়ে বন্ড মার্কেট ইউএসএ ইনভেস্টমেন্ট করাটা বেশি লাভজনক। বন্ড ইল্ড ইউএসএ যেই ফল করতে শুরু করবে, এই সমস্ত টাকা কিন্তু আবার কিন্তু ফিরে আসবে, এবং তখন যে ধোঁয়াধার র্যালিটা শুরু হবে। কারণ দেখুন, আমাদের মার্কেটের যে ডিআইআই অ্যাক্টিভিটি, এটা স্ট্রাকচার অ্যাক্টিভিটি। ধরুন, আজকে যদি 3,700 কোটি টাকা কিনছে, তার মানে তার কাছে ফ্লো আছে। তাহলে এই 3,700 কোটির ফ্লোটা আপনি মোরলেস ভেবে নিতে পারেন যে কনস্ট্যান্ট। আগামী দিনে এই ফ্লোটাকে বাড়ানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করা হচ্ছে। তাহলে এর পরে যদি আবার F2 ফ্লো শুরু হয়, তখন কিন্তু আজকের মার্কেটকে কিন্তু আপনারা আর চিনতে পারবেন না। সেবি নতুন একটা প্রপোজাল নিয়ে এসছে। এর আগেও বলেছিলাম, আজকে তারা বলেছে যে তারা স্মল টিকেট সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ যেটা এসআইপি হিসাবে পরিচিত, সেটা 250 টাকা থেকে শুরু করার জন্য সমস্ত রকমের প্রসেস রেডি করে ফেলেছে, এবং তার যে সমস্ত ক্লজ, সেটাও কিন্তু তারা তৈরি করছে। In each investor can make 3 discounted SIPs committing for 5 years with no premature withdrawal restriction. Means যারা এই 250-এর এসআইপি প্রতি মাসে শুরু করবে, তারা কিন্তু 5 বছর ধরে সেই টাকা তুলতে পারবে না। 5 বছর পরে পরে তারা টাকা তুলতে পারবে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু এই যে 250 টাকার এসআইপিতেও কিন্তু একটা, দেখুন, মার্কেটে মার্কেটিং করার জন্য বহু লোক পড়ে আছে। সুতরাং এই যে 250 টাকার এসআইপি, এই এসআইপি কিন্তু একটা বাম্পার সাকসেস আনবে
বর্তমান আমাদের যে এসআইপি মান্থলি যে 26,000 কোটি টাকার উপরে আছে, সেটা কিন্তু আগামী 1.5-2 বছরের মধ্যে দিস এসআইপি 40-42 হাজারের কাছাকাছি চলে যাওয়ার মতো কিন্তু দম রাখে। সুতরাং তো মাথাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। মার্কেটে যদি আপনি শেয়ার বাজারে যদি আপনি ভবিষ্যৎকে মোরলেস কিছুটা অ্যান্টিসিপেট করতে না পারেন, বা প্রবাবিলিটি কি কি আসতে চলেছে সেগুলোকে যদি ঠিকমতো অনুধাবন করতে না পারেন, তাহলে কিন্তু মার্কেটে পয়সা রোজগার করাটা একটু টাফ হয়ে যায়। সুতরাং এইগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং স্ট্রাকচারাল চেঞ্জ আসছে ইন্ডিয়ান মার্কেটে। ফ্রেন্ডস, একটা দেখুন, আমি পরপর দুটো কোম্পানি দেখলাম যাদের ম্যানেজমেন্ট কিন্তু গাইডলাইন দেওয়ার পরে তারা কিন্তু, ধরুন ম্যানেজমেন্ট কিন্তু ওভার প্রমিস করছে, তারা বলছে আমরা এতটা পারফর্ম করতে পারবো, কিন্তু তারা কিন্তু ডেলিভার করছে মানে তুলনামূলকভাবে খারাপ। এবং সেক্ষেত্রে দেখুন, এগুলো কিন্তু হতে পারে, কিন্তু ওই জন্য রেপুটেড এবং বড় কোম্পানি কখনো বড় প্রমিস করে না। তারা তাদের যে প্রেডিকশন কিছুটা কনজারভেটিভ রাখে, যতটা পারবে তার তুলনায় আরো মানে 0.12% তারা কম রাখতে চেষ্টা করে। হোয়ারএজ ছোটখাটো বা ওভার এনথুসিয়াস্টিক ছোট ছোট কোম্পানির প্রমোটাররা তারা কিন্তু অনেক বেশি ওভার প্রমিস করার রেকর্ডও কিন্তু মার্কেটে আছে। আমি এর আগে এমটার টেকনোলজি নিয়ে বলেছিলাম। এমটার টেকনোলজির যে ম্যানেজমেন্ট, তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টের জায়গায় কিন্তু তারা পিছিয়ে ঘটেছে। অর্থাৎ তারা লং টার্মের যে আউটলুক, 3 বছর 4 বছরের যে আউটলুক, সেটাতে কিন্তু তারা ফিক্স রেখেছে, কিন্তু শর্ট টার্ম আউটলুক চেঞ্জ করেছে। কেন বলছি, আমরা আজকে একটা শেয়ার নিয়ে চর্চা করব, এসডব্লিউ সোলার নিয়ে। আমি কিন্তু বহু খোঁজাখুঁজির পরে কিন্তু এই স্টোরিকে কিন্তু আবিষ্কার করেছি। কারণ কি, কোনো জায়গা থেকে কোনো কিছু পাচ্ছিলাম না। তো ফ্রেন্ডস, এসডব্লিউ সোলার হচ্ছে কি করে? এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন করে সোলার প্রজেক্ট, বড় বড় সোলার প্রজেক্ট, এবং সেটা সারা বিশ্ব জুড়ে, এবং তার মেনটেনেন্স করে। ইপিসি মানে কোনো প্রজেক্টকে এক্সিকিউশনের যে মার্জিন, তার তুলনায় মেনটেনেন্সে কিন্তু তাদের মার্জিনটা অনেক বেশি। দ্বিতীয়ত, এই কোম্পানিটা কিন্তু একদা লস মেকিং কোম্পানি ছিল। আমি যদি তার মানে এতে যাই, মানে তার যদি ডিটেলসে যাই, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এসডব্লিউ সোলার এটা কিন্তু লস মেকিং কোম্পানি ছিল। কোম্পানিটার মধ্যে প্রমিস ছিল, কিন্তু লস মেকিং। আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে, আপনি কোয়ার্টারে দেখছি, যদি আপনি মান্থ বাই মান্থ দেখেন, 21 থেকে কিন্তু লসে চলছিল। এবারে কিন্তু তারা পজিটিভে আসছে, ঠিক আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। এবারে ওই ওদের কাছে যে অর্ডার বুক, তাহলে ওয়াজ লস মেকিং কিন্তু টার্নিং অ্যারাউন্ড, যেটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে এখানে অ্যাড করার জন্য, যে এখানটাতে কিন্তু এই কোম্পানিতে বাজি ধরেছে মুকেশ আম্বানি, ঠিক আছে। বর্তমানে কোম্পানির কাছে প্রায় 10,000 কোটি টাকার অর্ডার বুক আছে, কিন্তু ম্যানেজমেন্ট এই 2025-এর যে গাইডলাইন্স, বর্তমানে কিন্তু সেই গাইডলাইন কিন্তু ওয়েবসাইট থেকে হটিয়ে দিয়েছে। তারা এই যে টোটাল যে সেলস মিনস টোটাল যে সেলস, এইটা ধরুন জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং মার্চ, এই 4টে কোয়ার্টার মিলে তারা কিন্তু 8,000 কোটি টাকার সেলস করবে বলে বলেছিল। এখনো পর্যন্ত প্রায় তারা 3700-3800 কোটি টাকার কাছাকাছি করেছে। তাকে যদি 8,000-9,000 ক্রোড়সের সেলস করতে হয়, তাহলে এখনো তাকে পরের কোয়ার্টারে 4,300 কোটি টাকার সেলস করতে হবে। কিন্তু তারা কিন্তু এবারের কনফারেন্স কলে, সেটা অডিও কনফারেন্স কল করেছে, তাতে কিন্তু তারা বলেছে যে আমরা যেটা কমিট করেছিলাম সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারছি না। দেখুন, রেজাল্ট কিন্তু তার ভালো এসছে। যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার সিকোয়েন্স দেখেন, 915, 1030, 1837,
1 কোটি, 5 কোটি, 9 কোটি, 17 কোটি, আপনি যদি মানে গত মার্চের কোয়ার্টার দেখেন বা গত ডিসেম্বরের কোয়ার্টারে যেখানে 62 কোটি টাকা লস ছিল সেখান থেকে 17 কোটি টাকার প্রফিট, তাহলে রেজাল্ট ইজ গুড। কিন্তু ম্যানেজমেন্ট যে কথাটা বলে দিয়েছে, সে কথাটা যদি না বলে এই পারফরমেন্স হতো তাহলে কিন্তু আজকে শেয়ারের এই অবস্থা হতো না। তাহলে প্রথমত হচ্ছে তারা বলছে আমরা পরের কোয়ার্টারে 2300 থেকে 2500 কোটি সেলস করতে পারি। মিনস তাহলে তাদের টোটাল যে সেলসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেলস যথেষ্টই ভালো, অর্থাৎ ধরুন 6500 কোটি টাকা, 6500 কোটি টাকার কাছে যদি সেলস হয় তাহলে মার্চ 2024-এর তুলনায় ডবল হয়ে যাচ্ছে সেলস। কারেক্ট? মার্চ 2024-এর তুলনায় সেলস কিন্তু ডবল হয়ে যাবে। 6200 কোটি টাকার 6000 কোটি টাকার যদি সেলস হয় তাহলেও কিন্তু ডবল হয়ে যাবে। কিন্তু ম্যানেজমেন্ট যেটা বলেছিল সেটা থেকে কিন্তু তারা অনেকটা পেছনে থাকবে। এটাই কিন্তু শেয়ারের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এবারে তারা যেটা বলতে চাইছে যে কি কি প্রবলেম তারা ফেস করেছে। প্রথম কথা হচ্ছে নাইজেরিয়াতে অলমোস্ট 5খানা প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য, এক্সিকিউট করার জন্য তারা মৌ সাইন করেছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যে ওয়ার্ক অর্ডার গত কোয়ার্টারে আসার কথা ছিল এ কোয়ার্টারে ও আসেনি। ঠিক আছে? ওয়ার্ক অর্ডার কিন্তু এখনো পর্যন্ত তারা রিসিভ করেনি। নাম্বার ওয়ান, প্রায় 18,000 কোটি টাকার মতো মানে ওয়ার্ক অর্ডার। দ্বিতীয়ত তারা যেটা বলছে যে অনেক প্রজেক্ট ডিলে হচ্ছে ডিউ টু ল্যান্ড অ্যাকুইজিশন অফ ক্লায়েন্ট। ক্লায়েন্ট তো আমাকে প্রজেক্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে তো জায়গা দিতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করে দিতে পারছে না বলে কিন্তু প্রজেক্ট দিলে হচ্ছে বা আমরা বাস্তবায়িত করছি না। তাহলে নেক্সট কি? এগুলো কিন্তু তাদের ড্রব্যাকস ছিল। ফার্স্ট হচ্ছে কোম্পানির যে লোন ছিল, ধরুন যদি আপনি ব্যালেন্স শিটে যান, দেখুন যেখানে তাদের লোন ছিল ধরুন 2030 কোটি, 516 কোটি যদি আপনি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখেন, বর্তমানে যেটা তারা বলছে প্রায় তাদের 106 কোটি 7 কোটির কাছাকাছি তাদের কিন্তু কেবলমাত্র লোন পড়ে আছে। তাহলে লোনের পার্টে কিন্তু তারা অত্যন্ত পরিমাণে লোন শোধ করে অলমোস্ট ফেলেছে। এবারে যখন লোন শোধ করে ফেলে তখন কিন্তু তাদের যে ক্রেডিট রেটিং, মার্কেট থেকে যে টাকা তোলা, সেটার জন্য কিন্তু তারা অনেক বেশি কি পায়, গ্রেড পায়। অর্থাৎ মার্কেট থেকে টাকা তুলতে তারা অত্যন্ত মানে খুব ভালো, মানে ইজিলি মার্কেট থেকে তারা টাকা তুলতে পারবে তাদের ফিউচার বিজনেসের জন্য। এরা ইরেডা থেকে কিন্তু মানে 500 কোটি টাকার একটা মানে ভালো লোন পেয়েছে। মানে চতুর্থ যে পজিটিভ পয়েন্ট, নাইজেরিয়া অর্ডারটা কিন্তু তারা নেক্সট কোয়ার্টারে কিন্তু মানে খুব হাইলি তারা এক্সপেক্ট করছে। সর্বোপরি এদের যে বর্তমান প্রমোটার হোল্ডিং এর মধ্যে কে আছে? রিলায়েন্স। রিলায়েন্সের আগামী 5 বছরে সোলারের যে তাদের যে টার্গেট 100 গিগাওয়াট, ঠিক আছে, সেইটা কিন্তু এখনো তাদের পাইলট প্রজেক্ট শুরু হয়নি। তাদের যে পাইলট প্রজেক্ট তারা কিন্তু এখনো পর্যন্ত অর্ডারে কনভার্ট হয়নি। তাহলে আগামী 5 বছর ধরে এরা প্রায় 30,000 কোটি টাকার বিজনেস কার থেকে পাবে? রিলায়েন্সের কাছ থেকে পাবে। এবং নেক্সট কোয়ার্টার থেকে কিন্তু এই পাইলট প্রজেক্টের অর্ডার আসা শুরু হয়ে যেতে পারে। লাস্ট ফ্যাক্টর হচ্ছে যে মার্জিন নিয়ে এতদিন ধরে প্রবলেম চলছিল, মার্জিন ইজ স্টেবিলাইজিং, অর্থাৎ মার্জিনের ফ্রন্টে কিন্তু অনেক স্টেবিলিটি আসছে। সুতরাং ফ্রেন্ডস, এই সমস্ত কথা মাথায় রেখে আজকে শেয়ার বাজারে হয়তো শেয়ারটা খুবই পড়ছে। কারণ কি, দেখুন কোনো কমিটমেন্ট যখন ফেল করবে কেউ তখন তাকে কিন্তু মার্কেট হেভিলি পানিশ করে। কিন্তু এই শেয়ার এই সমস্ত জায়গা থেকে যদি আজকে এই সমস্ত যে সমস্ত কথাগুলো আমি বললাম বাস্তবায়িত হয়, তাহলে 1.5 বছরের মধ্যে 1.5-2 বছরের মধ্যে আপনারা চিনতেই পারবেন না এই শেয়ার কোথায় চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এসডব্লিউ সোলার আমার অত্যন্ত ফেভারিট, কিন্তু আমিও খুব খুঁজে পাচ্ছিলাম না যে শেয়ারটাতে কি হতে চলেছে। আজকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে
এই সমস্ত ডাটাগুলো আমি পেয়েছি। ফ্রেন্ডস, যাদের কাছে ডবল ফোন আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। ট্রাই কিন্তু নতুন করে একটা প্রপোজাল আনছে, যাতে করে ধরুন যারা 20 টাকা দিয়ে রিচার্জ করে, ঠিক আছে, 20 টাকা দিয়ে রিচার্জ করার পরে আপনার টক টাইম শেষ হয়ে যাওয়ার পরে আপনার মানে ফোনটা লক হয়ে যেত, ঠিক আছে, আপনি কোনো রকমের কোনো সার্ভিস পেতেন না, কিন্তু সিমটা ও লক হয়ে যেত। কিন্তু বর্তমান রুল অনুযায়ী যারা রিচার্জ করবে তাদের কিন্তু 1 মাস ধরে সিম কিন্তু অ্যাক্টিভ থাকবে। হয়তো আপনি এসএমএস পাবেন না, কিন্তু ইনকামিং কল ফেসিলিটি তাতে থাকবে। এর জন্য এই যে অনেকে ডবল ফোন আছে যাদেরকে ধরুন রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে যাতে করে আবার রিচার্জ করতে হতো, এই সমস্ত জিনিসগুলো হতে পারে টেলিকম কোম্পানিগুলোর জন্য প্রবলেম। বাট সাধারণ মানে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত ছোটখাটো ইউজার আছে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো খবর। আবার অন্যদিকে টেলিকম কোম্পানিগুলোর জন্য এই বাজেটে কিন্তু একটা বড় খবর আসছে। ফ্রেন্ডস, দেখুন, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, গভর্নমেন্ট ভার্সাস টেলিফোন কোম্পানিগুলো। তাতে কি আছে, প্রায় 1,47,000 কোটি টাকা, 1,47,000 কোটি টাকার ডিউ পড়ে আছে কাদের কাছে? ভোডাফোন, রিলায়েন্স কমিউনিকেশন ওয়ান্স আপন এ টাইম ছিল, যেটা অনিল আম্বানির কোম্পানি, প্লাস এয়ারটেল, কিছুটা জিও, মানে রিলায়েন্সের জিও। এদের যে ডিউ গুলো পড়ে আছে দুটো কারণে। একটা হচ্ছে যখন মানে যে এই অপারেটরদেরকে একটা লাইসেন্স ফি দিতে হয়, প্লাস স্পেকট্রাম যে ইউজ করে, স্পেকট্রাম যে অকশন হয় সেই স্পেকট্রাম চার্জও তাদেরকে দিতে হয়। এই দুটো মিলে প্রায় 1,47,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু গভর্নমেন্ট পায় এদের কাছ থেকে, এবং সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছিল যে গভর্নমেন্টকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কিন্তু গভর্নমেন্ট একটা বড় সড়ো, যেমন ধরুন এই যে মানে মোদ্দা কথা হচ্ছে এই টাকার প্রায় একটা মিনিমাম টাকা নিয়ে কোম্পানিগুলোকে একটা ছুট দেওয়ার চেষ্টা করছে, যার ফলে যে ভোডাফোন কোম্পানি এতদিন ধরে আপনারা দেখছিলেন যে অত্যন্ত খুব স্লো গতিতে চলছিল, কারণ কি ভোডাফোনের উপর লোডটা সবচেয়ে বেশি আছে। সেক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু একটা হাত ছেড়ে মানে নিঃশ্বাস নেবে এবং ভালো একটা বিজনেস করতে পারে। সেক্ষেত্রে 9 টাকা দাম চলছে এখন ভোডাফোনের আশেপাশে, এই কোম্পানি কিন্তু আগামী দিনে 2-3 গুণ হয়ে গেলেও অবাক হওয়ার কোনো জায়গা নেই। ফ্রেন্ডস, সোলার সেক্টর নিয়ে কিন্তু আমাদের দেশে, যেখানটাতে আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট তার মধ্যে প্রায় 90% কিন্তু আমাদের কিসে থেকে আসছে না, ফসিল ফুয়েল কেন্দ্রিক, এবং ফসিল ফুয়েলের মধ্যে থেকে প্রায় 80% আমাদের কি করতে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে, যার জন্য আমরা কিন্তু, এবং সেটাতে ডলার প্রচুর খরচ হচ্ছে, আমরা কিন্তু খুব উঠে পড়ে লেগেছি যাতে সোলার এনার্জিতে আমরা 2030-এর মধ্যে 30% সবকিছু মিলে আমাদের যে একটা টার্গেট নিয়ে কিন্তু আমরা এগোনোর চেষ্টা করছি। সেক্ষেত্রে দুটো শেয়ারকে বলবো, শেয়ারগুলোকে কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখবেন, যারা কিন্তু আগামী 10 বছরে মাল্টিব্যাগার শেয়ার হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এনটিপিসি গ্রিন নতুন কিন্তু কোম্পানি, এই কোম্পানিটার শেয়ার সবে মাত্র আইপিও এসছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় এই শেয়ারে কিন্তু ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউতে কিন্তু অনেকটা বেশি আছে, বাট এর যা পোটেনশিয়াল আছে, দেখুন 156 থেকে যাওয়ার পরে বর্তমানে তার যে আইপিও প্রাইস ছিল সেটা প্রায় 108-এর কাছাকাছি ছিল, সেই প্রাইসের কাছাকাছি কিন্তু আবার চলে এসছে। সুতরাং এই শেয়ার আগামী 10 বছরে 1,000 টাকা যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে, যেভাবে তারা তাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার প্ল্যান মার্কেটে বলছে, এবং এরা কিন্তু পিএসইউ কোম্পানি, এদের কাছে কিন্তু টাকার কোনো অভাব নেই। সুতরাং এনটিপিসি গ্রিন
কিন্তু আপনারা নজরে রাখবেন। দ্বিতীয় যে শেয়ারটা অত্যন্ত প্রতিষ্ঠিত এবং অনেক সস্তায় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এনএইচপিসি ন্যাশনাল। এদের কিন্তু মেন হচ্ছে হাইড্রো মানে ওই বাঁধ বেঁধে জল থেকে, ঠিক আছে, 26.5-এর পিইতে চলছে এই শেয়ার। কিন্তু মানে এরাও কিন্তু সোলার পোর্টফোলিওকে নিজেদের মানে কোম্পানির এতের মধ্যে আনার চেষ্টা করছে। তাহলে হাইড্রো প্লাস সোলার দুটো মিলে কিন্তু এই শেয়ারও কিন্তু আগামী দিনে কিন্তু মার্কেটে কিন্তু বড় ধরনের, কারণ কি এদের যদি আপনি দেখেন, আমি দেখাচ্ছি, মানে ফান্ডামেন্টালে যাব তার আগে চার্টটা একবার দেখাই। চার্ট কিন্তু যদি আপনি দেখেন, চার্ট কিন্তু সাফিসিয়েন্ট কারেকশন দেওয়ার পরে এখন কিন্তু স্টেবল 100 ধরুন 18 চলে গেছিল, সেখান থেকে একটা ভালো কারেকশন দেওয়ার পরে এখন কিন্তু ভালো কারেকশন লেভেলে আছে। আমার ফিবোনাকি রিট্রেসমেন্টের কিন্তু যদি আমি দেখি, এই ফিবোনাকি রিট্রেসমেন্টের যে রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট কিন্তু কমপ্লিট করে সেখানে কিন্তু ওয়েট করছে। মার্কেট ঠিক হয়ে গেলে কিন্তু এরা কিন্তু মানে খুব ভালো মুভমেন্ট দেবে। এবারে এর যদি আপনি প্রফিট অ্যান্ড লস দেখেন, 9,600 ধরুন 9,632 কোটি টাকা সেলস করে, 50% মার্জিনে বিজনেস করে, 4,028 কোটি টাকা প্রফিট। 10,607 কোটি টাকা সেলস, 4,261 কোটি টাকার প্রফিট। এবং এদের এগুলো কিন্তু অলরেডি যেখান থেকে পাওয়ার জেনারেশন করছে সেখান থেকে রেভিনিউ। সুতরাং একে নতুন প্রজেক্ট করতে হবে, সেখান থেকে রেভিনিউ আসবে, এই জায়গাটা কিন্তু নেই। ধীরে ধীরে এদের এই যে নাম্বার অফ প্রজেক্ট কিন্তু আরো বাড়ছে, মিনস এই রেভিনিউ কিন্তু ঊর্ধ্বগামী হবে। তাহলে এই দুটো শেয়ারকে কিন্তু আপনারা কিন্তু মোটামুটি এই সমস্ত জায়গা থেকে আগামী দিনে বড় প্রফিটের জন্য কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন। ফ্রেন্ডস, দেখুন বিভিন্ন ব্যাখ্যা দিতে গিয়ে ভিডিওগুলো বড় হয়ে যায়, তো আমাকে কাইন্ডলি মাফ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর কথা হবে পরের এপিসোডে।